হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এই ভিডিওতে বেশ কয়েকটা আপডেট তোমাদেরকে দেবো। একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা মূলত হাউসফুল 5-এর ট্রেলারকে কেন্দ্র করে। তো এই সিনেমাটার একটা ইনিশিয়াল হাইপ তো রয়েছে, যেহেতু হাউসফুল নামটা যুক্ত রয়েছে, স্বাভাবিকভাবে লোকের মধ্যে একটা এক্সাইটমেন্ট তো রয়েছে। অক্ষয় কুমারের অন্যান্য সিনেমা থেকে একটা হাইপ বেশি থাকবে, সেটা চোখ বন্ধ করে আমরা আশা রাখতে পারি। এবং লালপাড়ি গানটা আসার পরে এই সিনেমাটা একটা মানে কী বলবো, একটা বুস্ট পেয়েছে, যেটা খুব দরকার ছিল। টিজারটাও একটা ভালো রেসপন্স এনেছিল। তো এবার আসার কথা হচ্ছে ট্রেলার। গানগুলো মোটামুটি হিট হয়েছে। এবার ট্রেলার যেটা ঠিক রিলিজের আগে আনা হচ্ছে, এবং সিনেমাটার হাইপ বাড়ানোর জন্য একটা পারফেক্ট ট্রেলার হতে হবে, যেটা সম্বন্ধে আমরা স্টোরি সম্বন্ধে অনেক কিছু জানতে পারবো, সিনেমাটা নিয়ে আমরা এক্সাইটেড হব। সেরকম একটা ট্রেলার কোথাও গিয়ে দরকার রয়েছে, এটা আমরা সবাই জানি। তো তারা কিন্তু ট্রেলার রিলিজের বেশ খানিকটা আগেই তারা আনছে, মানে একদম ঠিক রিলিজের মুখেই বলা যেতে পারে। এবং সেটা মূলত 10 দিন আগে, কারণ আজকে অফিসিয়ালভাবে জানা গেছে 27 তারিখে কিন্তু এটা ট্রেলার আসতে চলেছে। অর্থাৎ রিলিজের ঠিক 10 দিন আগে তারা ট্রেলার আনার পুরোপুরি প্ল্যানিং করছে। তো দেখা যাক ট্রেলারটা কেমন হয়। আশা তো রয়েছে কাজটা নিয়ে, এত বড় একটা কাস্টিং, এত বড় স্কেলে সিনেমাটাকে বানানো হয়েছে। তো আশা করবো সেই ট্রেলারের মধ্যে সেটা ঝলক আমরা দেখতে পাবো। সিনেমাটা দেখার জন্য এক্সাইটেড হবো। তো দেখা যাক ট্রেলার কেমন হয়। 27 তারিখ আসতে চলেছে ট্রেলার। তোমরা ট্রেলার নিয়ে কতটা এক্সাইটেড কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। এরপরে মূলত যেটা নিয়ে কথা হবে সেটা হচ্ছে এপিজে আব্দুল কালামের বায়োপিক হতে চলেছে, এবং সেখানে কাস্টিং আমরা দেখতে পাবো ধানুষকে। তো এটা কিন্তু একটা খুব ভালো চয়েস, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ধানুষকে খুব ভালো মানাবে, কারণ কালামের ছোটোবেলা বা ইয়ং বয়স এই সবটাই কিন্তু ধানুষ দারুণভাবে ক্যারি করতে পারবে। বয়স্ক অবস্থায় তার যে লাইফস্টাইলটা, সেটাতে তাকে দারুণ মানাবে অন্ততপক্ষে আমার মনে হয়। তো কালামের হিসেবে আমার মনে হয় ধানুষ একটা পারফেক্ট চয়েস, এই নিয়ে কোনো সন্দেহ নেই। চিন্তার জায়গা হচ্ছে পরিচালক। এই সিনেমাটা পরিচালনা করতে চলেছে ওম রাউত। এবার ওম রাউত নামটা শুনলে লোকের মাথায় আদিপুরুষ আসে, যে কারণে একটা চিন্তা কাজ করে, এবং সে যেভাবে ছড়িয়েছিল সিনেমাটাকে, স্বাভাবিকভাবেই তাকে নিয়ে ক্রিটিসাইজ হবে, সমালোচনা হবে। এই নামটা থাকলে লোকে টিকিট কেটে হলে যেতে ভয় পাবে, এর জন্য দায়ী ওম রাউত নিচে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, এই লোকটাই তানহাজি বানিয়েছিল, যেটা প্রচণ্ড পরিমাণে লোকে পছন্দ করেছিল। তো তার কেরিয়ারগ্রাফিতে এই সিনেমাটাও রয়েছে। তো সেটার ওপর বিশ্বাস রেখে, ধানুষের ওপর বিশ্বাস রেখে, কারণ ধানুষ তার তার ওপর আমার একটা বিশ্বাস রয়েছে, তার সঙ্গে যে কাজ করবে সে একটা ভালো কিছুই করবে, এই বিশ্বাসটা আমার রয়েছে। তো সেক্ষেত্রে এই কাজটা নিয়ে আশা রয়েছে। তোমাদের এটা নিয়ে কী মতামত কমেন্ট করে জানাতে ভুলো না। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। আর এরপরে মূলত বাদবাকি আপডেটগুলো নিয়ে কথা হবে। একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আল্লু অর্জুন এবং অ্যাডলির পরবর্তী সিনেমা নিয়ে। তো এটার মোটামুটি যেটুকু জানা যাচ্ছে, হায়দ্রাবাদে মোটামুটি জুনের শুরু থেকে এটার পুরো দমে শুটিংয়ের কাজ শুরু হবে, এবং সিনেমায় 5খানা নায়িকা থাকতে চলেছে। এর মধ্যে অন্যতম একজন নায়িকা হচ্ছে দীপিকা পাড়ুকোন। দীপিকা পাড়ুকোন স্পিরিট থেকে বেরিয়ে গেছে ঠিকই, কিন্তু সেই প্রজেক্টটা সম্ভবত অংশ হতে চলেছে, এবং যদি তাই হয় তাহলে আবার আমরা অ্যাটলিস্ট সিনেমায় আফটার জওয়ান তাকে আমরা দেখতে পেতে চলেছি। এছাড়া এই সিনেমায় কিন্তু কাস্টিং আরও বড় হতে পারে, আরও 3-4টে নায়িকা থাকতে পারে, যার মধ্যে সাউথের বেশ কিছু নায়িকা, বলিউডের বেশ কিছু নায়িকা, যেমন জাহ্নবী কাপুরের নাম উঠে আসছে, আরও বেশ কিছু নাম উঠে আসছে। তো তারাও কিন্তু থাকতে পারে, এমন তথ্য কিন্তু জানা যাচ্ছে, এবং প্রত্যেকটা ক্যারেক্টার ইম্পর্টেন্ট হতে চলেছে, এমনটা মানে বলা হচ্ছে। তো দেখা যাক ফাইনালি কী হয়। তোমরা এটা নিয়ে কতটা এক্সাইটেড কমেন্ট করে জানাতে ভুলো না। এরপরে কথা হবে প্রভাসের স্পিরিটকে কেন্দ্র করে। সকালেই তোমাদেরকে জানিয়েছি ভাঙ্গার সঙ্গে ঝামেলার কারণে দীপিকা পাড়ুকোনকে সিনেমাটা থেকে বাদ দেওয়া হয়েছে। তা এখন দীপিকা পাড়ুকোনের জায়গায় 2টো নাম উঠে আসছে এই প্রজেক্টের জন্য, এবং 2টো নামের মধ্যে যে কোনো একজন ফাইনালাইজ হবে। এক হচ্ছে রুক্মিণী বসন্ত, যাকে তোমরা সাউথের বেশ কিছু সিনেমায় দেখেছো। আর একটা নাম যেটা উঠে আসছে সেটা হচ্ছে জাহ্নবী কাপুর। এবার এই 2টো নামই শুনে আমি যে খুব এক্সাইটেড হয়েছি তা না, কারণ দীপিকার মতো একটা বড় নামের পাশে এমন একজনকে দরকার যাকে প্রভাসের বিপরীতে ভালো মানাবে। তো আমাকে আজকে সকালেই কমেন্টে অনেকে বলছিল অনুষ্কা শেট্টির কথা, অনেকে প্রিয়াঙ্কা চোপড়ার কথা বলছিল। এই নামগুলো কিন্তু পারফেক্ট। আমি কমেন্টগুলো পড়ছিলাম, এই নামগুলো কিন্তু পারফেক্ট, এরা হলে ব্যাপারটা জমতো। তো সেখান থেকে দাঁড়িয়ে জাহ্নবী কাপুর কতটা স্ট্রং একটা অপোনেন্ট হবে প্রভাসের সামনে, আমার ঠিক কনফিউজিং লাগছে ব্যাপারটা। তবে পরিচালক তো সঞ্জয় রেড্ডি ভাঙ্গা, তার উপর আস্থা রয়েছে। তো দেখা যাক ফাইনালি কী হয়। এমন একটা আপডেট উঠে আসছে, তো দেখা যাক ফাইনালি এটা নিয়ে কী আরও মানে খবর উঠে আসে। আর লাস্ট কথা হবে সলমান খানকে কেন্দ্র করে, তার যে গালিওয়া নাটক নিয়ে যে পরবর্তী সিনেমাটা হতে চলেছে অপূর্ব লাখিয়ার সঙ্গে। কাস্টিং খুব বাজে হতে চলেছে, প্যাথেটিক কাস্টিং হতে চলেছে, মানে পুরোপুরি সেই রেস 3-এর মতো ছাবড়িদের ভিড় হতে চলেছে। ঠিক যে কারণে আমাদের শেরশাহ যিনি ডিরেক্টর ছিলেন, তার সঙ্গে যে সিনেমাটা হওয়ার কথা ছিল সেই প্রজেক্টটা সলমান খান রিজেক্ট করে দেয়। কী বলে যে আমার বডিগার্ড সেরা, তার একটা আত্মীয় রয়েছে, তাকে কাজ দিতে হবে, এই করতে হবে, এই করতে হবে, এই সমস্ত কারণে সে বেরিয়ে গেছিলো। সে বলেছিল করবেন, এবার এই প্রজেক্টটা হয়নি। এবার এই যে প্রজেক্টটা হয়েছে এটাও মনে হচ্ছে একটা যুদ্ধ নিয়ে। তো কোথাও গিয়ে সলমান খান যেন সেই যে কাজটা বাতিল হয়েছে সলমান খানের কথা না মেনে সেটা দেখাবার জন্য যেন করছে, কারণ এই সিনেমায় পুরো ঝুড়ি ঝুড়ি সলমান খানের আত্মীয়দের ভিড়, যে ভুলটা সে বারবার করে এমন তথ্য কিন্তু উঠে আসছে। কাস্টিংয়ে কারা কারা থাকছে আপনাদেরকে আমি বলছি। প্রথম নাম উঠে আসছে যার কথা, জাহির ইকবাল। জাহির ইকবাল তোমরা সবাই চেনো, সোনাক্ষী সিনহার বর, একটা সিনেমা করেছিল নোটবুক বলে, যেখানে তার অভিনয় খুব একটা প্রশংসিত হয়নি। তো সে এখানে থাকতে চলেছে এমন তথ্য উঠে আসছে, এমনটাও জানা যাচ্ছে। এছাড়া
সাকিব সেলিমের নাম উঠে আসছে, তাকে নিয়ে আমার প্রবলেম নেই, সে একজন ভালো অভিনেতা, কিন্তু খুব একটা প্রভাব রাখতে পারে না সিনেমায়, এই ব্যাপারটাও কিন্তু সত্যি করে। আর উঠে আসছে সুরজ পাঞ্চালির নাম, যাকে এমনি কিন্তু পাবলিক খুব একটা পছন্দ করে না, আমরা সবাই জানি, কিন্তু সুরজ পাঞ্চালির সঙ্গে ভালো সম্পর্ক সলমান খানের, আদিত্য পাঞ্চালির ছেলে হিসেবে, তো সেই হিসেবে তাকে চান্স দেওয়ার কথা ভাবছে, জাস্ট কিছু বলার নেই। আর এছাড়া নাম উঠে আসছে সেই সেরার, মানে বডিগার্ড সেরার আত্মীয় কি একটা সিং, বলবীর সিং বা সম্ভবত কিছু একটা নাম হবে, তাকে এই প্রজেক্টে নেওয়ার কথা চলছে। এবার যুদ্ধ নিয়ে সিনেমা, কাস্টিং অনেককে লাগবে, ভালো কথা, তো প্রপারলি যারা যোগ্য সেই অভিনেতাদের নাও না, অনেক ভালো ভালো অভিনেতারা যারা সত্যি যোগ্য ডিজার্ভ করে, থিয়েটার করে ছেলে মেয়ে, তাদেরকে নাও। আজকে তুমি দেখো, এই যে শাহরুখ খান যখন নিজের সিনেমাগুলো আনে, কাস্টিং অনেককে দরকার লাগে, জওয়ান টাওয়ান দেখো, কত নতুন ছেলে মেয়েকে চান্স দিল জওয়ানে, ডাঙ্কিতে, যাদেরকে আগে কেউ দেখেনি, তাদের পারফরমেন্স দেখেছেন কত সুন্দর। তো স্যারকেও কিন্তু নিজের চেনা জানা লোকদের চান্স দেওয়া ছেড়ে যারা যোগ্য তাদেরকে চান্স দেওয়ার উপর গুরুত্ব দিচ্ছে। ইভেন তুমি বাংলায় দেবকে দেখো, এই যে রঘু ডাকাত হচ্ছে, খাদান হচ্ছে, দেখবে চেনা জানা কাউকে নিচ্ছে না, থিয়েটার করে অনেক ছেলে মেয়েকে নিচ্ছে, তারা ভালো কাজ করছে। তো এই জিনিসটা সবার আগে দরকার। সলমান খানের একটা যে দেখনদারি মনোভাব, যে চলো ভাই তোমার সিনেমায় এন্ট্রি করে দিলাম, তোমার পাশে আমি এসে দাঁড়ালাম, এতে সিনেমার ক্ষতি হচ্ছে, এই ব্যাপারটা সলমান খানকে বুঝতে হবে। এই যদি কাস্টিংয়ের অবস্থা হয়, আমার এই কাস্টিং নিয়ে যথেষ্ট ডাউট রয়েছে। এমনিতেই পরিচালক তার শেষ কাজ খুব একটা ভালো ছিল না, অনেক দিন ধরে সে খবরে নেই, তবে জানি না এত তো পরিচালক ছেড়ে সে কেন এই প্রজেক্টটা করছে। আমি যথেষ্ট আমার এই কাজটা নিয়ে, মানে সিকান্দার নিয়ে তো প্রচুর আশা রেখেছিলাম, প্রচুর পজিটিভ কথা বলেছিলাম, তারপর তো কী প্রজেক্ট হয়েছিল আমরা দেখেছিলাম। একটা নাম করা পরিচালকের সঙ্গে কাজ করে, এআর মুরগাদাসের সঙ্গে কাজ করে, সেখান থেকে এরম একটা পরিচালক, এরম একটা কাস্টিংয়ের কী আশা রাখবো, তাও আশা রাখছি, দেখা যাক লাস্ট পর্যন্ত কী হয়। কিন্তু সলমান খানকে বুঝতে হবে নিজের চেনা জানা লোকদের কাজ করবার জন্য ইন্ডাস্ট্রিতে কিন্তু সে সুপারস্টার নয়, তাকে ভালো সিনেমা বানাতে হবে টিকে থাকতে গেলে, এবং তার কামব্যাক করে যদি ইচ্ছে থাকে, সে আই থিঙ্ক এই ভুলটা করবে না। তো আমি একদমই খুশি নই, আমি জানি সলমান ফ্যান্সরা আমাকে হয়তো কমেন্টে রাগ দেখাবে, কিন্তু কিছু করার নেই, আমি তার ভালো চাই বলেই কথাগুলো বললাম। তো এটাই বলা, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে এখন, তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।